হ্যালো। Yeah, Satu, the recording has been started. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সেশন তাইলে শুরু করি। আমরা সবাইকে ওয়েলকাম টু দিস সেশন। তো আজকে সেশনে ঢোকার আগে আমি আমি কি প্ল্যান করছি, আমাদের এরপরে আরো 3টা পেইড সেশন হবে, সেটা ফার্স্টে বলি। আমার প্ল্যানটা হলো যে আমি বলছিলাম মেইনলি 3টা টপিক নিয়ে, যে পাওয়ার কনফ্লিক্ট, মিডল ইস্ট আর হচ্ছে ব্যাংকিং সিস্টেম। তো ব্যাংকিং সিস্টেম টোটালি সেপারেট একটা জিনিস, সো এটা সেপারেটই থাকবে। বাট মিডল ইস্টার আমি যখন মানে এটা আর একটু ডিপে যে পড়াশোনা করার চেষ্টা করছিলাম, তখন দেখছি যে মিডল ইস্টের যে কনফ্লিক্ট গুলো সেগুলো হচ্ছে অনেকটুকুই আহ মানে রিলেটেড টু পাওয়ার কনফ্লিক্ট, কিংবা রিলেটেড টু দ্য ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ডে আজকে আমরা কথা বলতে চাই। তো আমি হচ্ছে যেটা করব সেটা হলো যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আজকে কথা বলবো, যে আমাদের বর্তমানে যে পাওয়ার কনফ্লিক্ট গুলো হয়, যে ক্ল্যাশেস গুলো হয়, সেগুলোর রিজনটা আসলে কই থেকে শুরু। তারপরে হচ্ছে আমি প্রবাবলি আজকে ওয়ার্ল্ড ওয়ার 1 এর পরে যে ট্রিটি গুলা হয়েছে, যে ট্রিটি গুলা পরবর্তীতে ওয়ার্ল্ড ওয়ার 2 কে ইন্ডিউস করছে, এবং বর্তমানের যে আমরা যুদ্ধ টুদ্ধ দেখি সেগুলোকে হচ্ছে প্রভাবিত করছে, সেই পর্যন্ত আজকে চেষ্টা করব হচ্ছে শেষ করার। তো এই জন্য সেশনটার নাম হচ্ছে দি ব্যাকগ্রাউন্ড। এখন ফার্স্ট যেটা জিনিস বলবো সেটা হচ্ছে ইন্টারেস্টিং, যে ফ্রম স্পাইস টু অয়েল, মানে এখানে কেন মশলাটা, মানে মশলা নিয়ে আমি কেন কথা বলতেছি। মশলা নিয়ে একটা গল্প আছে। গল্পটা হচ্ছে আহ, গল্পটা হচ্ছে, আচ্ছা লিঙ্ক কি প্রপারলি কাজ করছে এগুলো একটু বলেন তো আমাকে। কেউ কেউ বলতেছে লিঙ্ক কাজ করতেছে না। আমি গল্পটা বলার আগে একটু একজন একটু রেসপন্স করেন যে লিঙ্ক হচ্ছে মেসেঞ্জার স্পেশালি কাজ করতেছে কিনা। আচ্ছা, আচ্ছা লিঙ্ক ইজ ওয়ার্কিং। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে প্রবাবলি ওর পার্সোনাল ইয়া। সো গল্পটা হইলো যে আপনার এটা অনেকে জানেন না হয়তো, যে এখনকার যে ইস্তানবুল, তুরস্কের একটা খুবই সুন্দর শহর, সেটা একসময় ইস্তানবুল ছিল না, সেটা একসময় ইস্টার্ন গ্রিক এম্পায়ার বলতে পারেন, যেটাকে বলে বাইজেন্টাইন এম্পায়ার, তাদের হচ্ছে ক্যাপিটাল ছিল। সো 1453 সালে সুলতান মেহমেদ দ্য সেকেন্ড সে হচ্ছে এই শহরটা কনকোয়ার করে, জয় করে। তো এটার কারণে কি হয়, যে আপনারা যদি ম্যাপে একটু দেখেন, কনস্টান্টিনোপল কিংবা বর্তমান ইস্তানবুল, তার পাশে হচ্ছে একটা প্রণালী আছে। প্রণালী কি? প্রণালী হলো যে একটা সরু রাস্তা, যেটা হচ্ছে 2টা ওয়াটারওয়ে কে কানেক্ট করছে। তো এই প্রণালীটা মানে ইস্তানবুলের পাশে যে প্রণালী আছে সেটা হচ্ছে আপনার, সেটাকে বলে বসপরাস প্রণালী কিংবা গোল্ডেন হর্ন। তো বসপরাস প্রণালী দিয়ে আপনার হচ্ছে ইউরোপের সাথে এশিয়া কানেক্ট হচ্ছে। আহ, একদিকে ব্ল্যাক সি, একদিকে মেডিটেরেনিয়ান সি, যদি আমি ভুল না করি। তো সেখান দিয়ে জাহাজ চলাচল করত। এই যে মশলা, মেইনলি মশলা হচ্ছে আদান প্রদান হইতো আর কি। তো এশিয়া, আমরা জানি এশিয়া, যে সাউথ এশিয়া স্পেশালি, এটা তো মশলার জন্য অনেক ফেমাস। তো এখন যখন মানে অটোম্যানরা এটা দখল করে নিল বসপরাস প্রণালী, তারপরে হচ্ছে ওদিকে ল্যান্ডকে আরো এক্সপ্যান্ড করলো, তখন ইউরোপিয়ান যারা ছিল তাদের সাথে অটোম্যানদের একটা ক্লাশ ছিল। সো তারা হচ্ছে ওই ল্যান্ড দিয়ে যখন যাইতো কিংবা ওই প্রণালী দিয়ে যাওয়ার ট্রাই করতো, তখন হচ্ছে অনেক অনেক ট্যাক্স পে করতে হতো, কিংবা অনেক কমপ্লেক্সিটি ক্রিয়েট হইতো। তার জন্য তারা যেটা করতে চায় যে ওকে ফাইন, আমরা নতুন একটা রাস্তা খুঁজে বের করবো। তো এই জন্য অনেক এক্সপিডিশন শুরু হয়, যেটাকে আমরা বলি এরা অফ এক্সপিডিশন। তো কলম্বাসকে আমরা সবাই চিনি যে সে আমেরিকা আবিষ্কার করছে, বাট আমেরিকা আবিষ্কার পেছনে যে গল্পটা সেটা হলো এই যে এরা অফ এক্সপিডিশন, যে আপনার মানে এই অটোম্যানদের যে পাথওয়ে গুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করতে, যে অন্যান্য সব দিক দিয়ে হচ্ছে আহ রাস্তা খোঁজার ট্রাই করা, সেটা করতে যে কলম্বাস হচ্ছে অল অফ সাডেন সে আমেরিকা আবিষ্কার করে ফেলে। সো আমেরিকা আবিষ্কারের পেছনেও কিন্তু মশলা আদান প্রদানের একটা বড় ভূমিকা ছিল। সো তখনকার পৃথিবীতে মশলা ছিল খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্ট, এবং সবাই ট্রাই তো এই রুটটা কন্ট্রোল করার, যাতে করে তারা পৃথিবীতে পাওয়ার এক্সারসাইজ করতে পারে। এবং বর্তমানে আপনি দেখবেন তেল হচ্ছে এরকম একটা ইনগ্রেডিয়েন্ট, স্পেশালি আফটার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 2। এখানে হচ্ছে আপনার
আহ, তেল মানে আপনি যে মেশিন মেশিন বলেন, গাড়ি ঘোড়া বলেন, বিল্ডিং বলেন, ইলেকট্রিসিটি বলেন, সবকিছু চালাইতে আপনার লাগবে হচ্ছে অয়েল। সো অয়েল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এখন সবাই অয়েলের রুট গুলো কন্ট্রোল করতে চায়। তো আজকে প্রবাবলি আমি স্ট্রেইট কিংবা প্রোডাক্ট গুলো নিয়ে একদম ডিটেইলস এ কথা বলবো না, বলতে পারবো না, বাট প্রবাবলি নেক্সট সেশন আমি হচ্ছে ওখান থেকে শুরু করব। তো এখন আপনারা রিসেন্টলি হয়তো শুনতেছেন যে মিডল ইস্টে অনেকগুলো প্রণালী নিয়ে অনেক গ্যাঞ্জাম, যেমন হরমুজ প্রণালী কিংবা হচ্ছে বাব এল মানদেব, যেটা কিনা ইয়েমেনে। সো ওরা এই প্রণালী গুলো বন্ধ করবে নাকি হচ্ছে খোলা রাখবে, আহ মানে সেটার সাথে কেন আমাদের পৃথিবী বা আমাদের দেশে দিনের দাম বাড়তেছে, এই লিঙ্ক আপনি আশা করছি নেক্সট মানে এর পরে যে সেশনটা দিব সেটা করার পরে আপনারা হচ্ছে বুঝতে পারবেন। সো এটা হচ্ছে মানে স্পাইসের মানে মশলার হচ্ছে গল্প। তো এরপর তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হইলো। হওয়ার পরে কি হইলো যে আপনার হচ্ছে মানে দেখেন এখানে লেট 19th সেঞ্চুরি, তারপর থেকে হচ্ছে তেলের ভ্যালু অনেক বেড়ে যাওয়া শুরু করলো। তো এখন কোয়েশ্চেনটা সে তেল কই পাওয়া যায়। তো তেল পাওয়া যায় হচ্ছে আপনার মিডল ইস্টে, হচ্ছে মানে তেলের জন্য ইজ ভেরি গুড প্লেস। ওখানে হচ্ছে মাটির নিচে খনিজ পদার্থ অনেক বেশি, তো ওখান থেকে হচ্ছে অনেক লাইক তেল পাওয়া বের করছে তারা। তো যখন এক একটা দেশের তেল আবিষ্কার করছে, তখন ওই দেশের উপর কিন্তু পৃথিবীর বড় বড় পাওয়ার যেগুলো তাদের হচ্ছে নজরটা কিংবা তাদের হচ্ছে কনসেন্ট্রেশনটা চলে যাচ্ছে, যে ওকে ফাইন, আমরা ওখানে যে পাওয়ার প্র্যাকটিস করতে চাই। তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আপনার কলোনিয়ালাইজেশনটাকে অনেক বেশি উস্কায় দিচ্ছে, যে ওকে ফাইন, আমি ওই দেশকে যে কন্ট্রোল করবো, আমাদের সুবিধাগুলো নিব। তো এভাবেই হচ্ছে মিডল ইস্টের কনফ্লিক্ট একটু একটু করে শুরু হয়। আরো অনেক হিস্ট্রি আছে, বাট ইট ক্যান বি ওয়ান অফ দ্য রিজন আর কি। তো এখন যদি দেখেন যে অ্যাকচুয়ালি মানে আমি যদি এক্স্যাক্টলি পয়েন্টে যাই যে ওয়ার্ল্ড ওয়ার 1 এটা আসলে কেন শুরু হয়েছে। তো একদম ট্রিগার পয়েন্ট যেটা, সেটা হলো যে আপনার আর্ক ডিউক ফ্রান্স ফার্ডিনান্ড, সে হচ্ছে অস্ট্রো হাঙ্গেরিয়ান প্রিন্স ছিল। সে সার্বিয়াতে গেছিল কোনো একটা অনুষ্ঠানে, এবং খোলা গাড়িতে সে হচ্ছে সবাইকে হাই বলতে বলতে যাচ্ছিল। তখন তাকে সহ তার ওয়াইফকে অ্যাসাসিনেট করা হয়। ফাইন। তো মানে মনে তো হচ্ছে ওকে ফাইন, এটা দুইটা নেশনের প্রবলেম, প্রবাবলি নেগোশিয়েট করে ঠিক হয়ে যাবে, বা নেগোশিয়েট না হলে হয়তো কিছু ছোট ছোট যুদ্ধ করে ঠিক করে ফেলতে পারবা, বা একটা সময় পরে জিনিসটা মানে সবাই ভুলে যাবে or something। মানে খুব একটা বড় ইফেক্ট হয়তো পড়বে না, বা ইট ক্যান বি সলভ, তাই না? বাট প্রবলেম হইছে যে এইটা একটা বাটারফ্লাই ইফেক্ট ছিল, বাট অ্যাকচুয়ালি এর পিছনে অনেক কারণ ছিল, তখন অলরেডি অনেক টেনশন এক্সিস্টিং। যেমন ইউরোপে কিংবা হচ্ছে এশিয়াতে তখন পাওয়ার যারা ছিল তারা হচ্ছে অলরেডি নতুন নতুন ধরনের অস্ত্র ডেভেলপ করা শুরু করছে, এবং এটা তারা ফ্লেক্সিং করতো। সো এটাকে আমরা বলতেছি মিলিটারিজম। এটা একটা রিজন ছিল। 2 নম্বর হচ্ছে অ্যালায়েন্সেস, মানে এই যে সার্বিয়া, সেখানে যে হচ্ছে অস্ট্রো হাঙ্গেরিয়ান প্রিন্সকে মেরে ফেলা হইলো। তো সার্বিয়ার অ্যালাই তো অনেক দেশ ছিল, আবার অস্ট্রো হাঙ্গেরিয়ার অ্যালাই তো অনেক দেশ ছিল। তো সার্বিয়া অস্ট্রো হাঙ্গেরিয়ার মধ্যে যখন প্রবলেম এক্সিস্টিং, তখন সবাই দেখলো দিস ইজ দ্য টাইম টু শো আওয়ার মিলিটারি পাওয়ার, যে আমরা কতটুকু হচ্ছে পাওয়ারফুল। সো অ্যালায়েন্স শো করতে যে মিলিটারি পাওয়ারটা ফ্লেক্স করা হয়ে যাবে, এভাবে হচ্ছে বাকি দেশগুলো কিন্তু যুদ্ধের মধ্যে এঙ্গেজ হয়ে যায় আর কি। মানে শুধুমাত্র অ্যালায়েন্সের জন্য একটা দেশ যুদ্ধ করবে, দিস ইজ ভেরি ইউরোপিয়ান, মানে এটা আসলে হয় না। এর পিছে আরো রিজন ছিল যে ইম্পেরিয়ালিজম, মানে আমি ওই দেশ থেকে কি কি সুবিধা পাচ্ছি, বা আমি যুদ্ধটা জিতলে সেখান থেকে কি কি সুবিধা নিতে পারবো। এই আর মানে কি বলবো, এই টেন্ডেন্সিটা হচ্ছে এই যুদ্ধটাকে আরো বেশি ইনডিউস করে আর কি, বা আরো বেশি ট্রিগার করে। এন্ড ফাইনালি ন্যাশনালিজম, যে ওকে মানে আমার আমি এজ এ নেশন, আমি অন্যের চাইতে বড়, মানে আমার অন্য কোনো কাজ করতে হবে না, আমি শুধুমাত্র এই দেশটায় জন্মাইছি মানেই আমি বাকি অন্যান্য দেশের চাইতে হচ্ছে শ্রেষ্ঠ। এইটাকে হচ্ছে এক্সট্রিম ন্যাশনালিজম বলতে পারি আমরা। এটা তখন আরো বেশি কাজ করতো, এবং অ্যাজ এ রেজাল্ট সব মিলায় ট্রিগার করে হচ্ছে আর্ক ডিউক ফ্রান্স ফার্ডিনান্ডের অ্যাসাসিনেশনটা, এবং ওয়ার্ল্ড ওয়ার 1টা আসলে শুরু হয়। ওকে, আচ্ছা। এবার দেখেন যেখানে হচ্ছে আমাদের আহ কোন কোন সাইডে কারা কারা ছিল। তো এখানে, আচ্ছা, এখানে হচ্ছে একটা সাইডে আপনার, একটা সাইডকে বলি আমরা অ্যালাইড পাওয়ার্স, আর একটা সাইডকে বলি হচ্ছে আমরা সেন্ট্রাল পাওয়ার্স। তো অ্যালাইড পাওয়ার্স এর মধ্যে ছিল হচ্ছে ইউনাইটেড কিংডম, ফ্রান্স, রাশিয়া, ইটালি, ইউএসএ, জাপান। তো সবাই ফুল টাইম যুদ্ধ করে নাই। তারা হচ্ছে ধরেন আপনার, যেমন রাশিয়া 1917 পর্যন্ত ছিল, ইউএসএ 1917 পর্যন্ত ছিল। তো রাশিয়াতে পরে কাহিনী হয়েছে, আবার রাশিয়া হচ্ছে তখন রাশিয়ান রেভলিউশন হয়ে ওখানকার যে জার তন্ত্র ছিল, বা ওখানকার যারা রাজা বাচ্চা ছিল তাদেরকে জার বলা হয় আর কি। আহ আহ, সি
জে এ সি জেড এ আর, জার এমনি বলে। তো ওদের পতন হয়, পতন হয়ে ওখানে হচ্ছে কমিউনিস্ট ওরা হচ্ছে ক্ষমতায় চলে আসে। তো ওই কারণে হচ্ছে এটা একটা ফ্যাক্টর ছিল ওদের এই কুইট করার পিছনে। সেভাবে সবাই মানে খন্ড খন্ড আকারে ছিল, মানে নট ফুল টাইম ছিল আর কি। ইউকে এবং ফ্রান্স তারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, এবং দেখবেন যে পরবর্তীতে যে বিভিন্ন ট্রিটি কিংবা ল্যান্ড ডিভিশন সবগুলোর পেছনে সবগুলো সুবিধাবাদী সবই হচ্ছে ইউকে কিংবা ফ্রান্স। আর সেন্ট্রাল পাওয়ার কারা, এখানে হচ্ছে জার্মানি, জার্মান এম্পায়ার ছিল, অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার ছিল এভিডেন্টলি, এবং অটোম্যান এম্পায়ার ছিল, সাথে বুলগেরিয়া ছিল। তো আচ্ছা, যেখানে যে জিনিসটা হয়েছে যে আপনার ধরেন কনটেক্সটটা এরকম যে প্রিন্স যখন মারা গেল তখন হচ্ছে আলটিমেটাম আসলো অস্ট্রো হাঙ্গেরিয়ার পক্ষ থেকে যে ডু সামথিং ফর দ্যাট। তখন সার্বিয়া বললো না, আমি কিছু করবো না। তো ওরা খুব একটা ইনিশিয়েটিভ নেয় নাই, যেটা হচ্ছে অস্ট্রো হাঙ্গেরিয়া যারা আছে, অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ারকে অনেক হচ্ছে খেপায় দিছে। তো খেপায় দেওয়ার পরে কি হয়েছে, ওদের মধ্যে যুদ্ধ লাগবে, তখন হচ্ছে ওইদিকে সার্বিয়াকে ওদের পক্ষে আসছে হচ্ছে অ্যালাইড পাওয়ার। আর অস্ট্রো হাঙ্গেরিয়ার সাথে জার্মানির অ্যালায়েন্স ছিল, চুক্তি ছিল, এই কারণে হচ্ছে ওদের পক্ষে আসছে জার্মান এম্পায়ার। আবার জার্মান এম্পায়ারের সাথে অটোম্যান এম্পায়ারের অ্যালায়েন্স ছিল, ওই জন্য অটোম্যান এম্পায়ারটাও এখানে জয়েন হয়ে গেছে। এখন অটোম্যান এম্পায়ারের এখানে জয়েন হওয়াটা খুবই সিগনিফিকেন্ট ছিল, রিজন বিং অটোম্যান এম্পায়ার তখন কিন্তু মোরলেস মিডল ইস্ট ফুল তাদের দখলে, মানে তাদের অথরিটির আন্ডারে ছিল। সো যখন অটোম্যান এম্পায়ার এখানে ইনক্লুডেড হয়ে গেল, তখন মিডল ইস্ট, আরব, এই দেশগুলো হচ্ছে টেকনিক্যালি এই ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে হচ্ছে ইনক্লুডেড। সো সেখান মানে বেসিক্যালি এখান থেকে কিন্তু মিডল ইস্টের যে কনফ্লিক্ট সেটা হচ্ছে শুরু। তো অটোম্যান এম্পায়ারের ইনক্লুডেড হওয়ার পিছনে আরো অনেক কাহিনী আছে। যেমন আপনার হচ্ছে অটোম্যানদের লাস্ট মানে পাওয়ারফুল যে সুলতান, যে হচ্ছে অ্যাকচুয়ালি প্রপারলি রুল করছে নিজে স্বাধীনভাবে, উনি হচ্ছে আব্দুল হামিদ সেকেন্ড। তো সেখানে তখন হচ্ছে রেনেসার যুগ চলতেছে আর কি, 19 শতকে কিংবা 20 শতাব্দীর শুরুর দিকে। ওই টাইমটাতে তুরস্কের মধ্যে হচ্ছে একটা গ্রুপ তৈরি হয় যারা কিনা হচ্ছে বলে যে মানে নো, আমরা হচ্ছে আর এই সালতানাত চাই না, আমরা হচ্ছে ডেমোক্রেসি চাই, কিংবা আমরা নিউ একটা ওয়ার্ল্ড অর্ডার চাই। তো এই কারণে তারা হচ্ছে চাচ্ছিল সুলতানকে জাস্ট সিরিমোনিয়াল সুলতান বানাইতে, এবং এই জিনিসটা হচ্ছে একটা সংসদ প্রতিষ্ঠা করতে। তো এই টেনশনটি একটু একটু করে বাড়তে থাকে। এবং অফকোর্স অটোম্যান তখন হচ্ছে ইউরোপের মানে স্টিল পাওয়ারফুল, তাই না? তো এখন তারা তো মাথা ব্যথা ইউরোপের অন্যান্য শক্তিদের জন্য। তো ওই দিক থেকে স্পেশালি ব্রিটেন এম্পায়ার এবং ফ্রেঞ্চ এম্পায়ার তারা হচ্ছে এই ভিতরকার যে টেনশন গুলো আছে এগুলোকে ইনসেন্টিফাইজ করতে থাকে। তো তরুণ তুর্কি ওয়ার্ডটা মাঝে মধ্যে শুনবেন আপনারা, মানে দে আর দোজ পিপুল যারা হচ্ছে এই সুলতানের এগেনস্টে বিদ্রোহটা, রিভল্ট গুলো হচ্ছে নেতৃত্ব দিচ্ছিল কিংবা করছিল। তো এইভাবে হইতে হইতে একটা সময় পরে তারা সুলতান আব্দুল হামিদ দ্য সেকেন্ড তাকে হচ্ছে ডিথ্রোন করে, এবং করে তাকে হচ্ছে আহ, নির্বাসনে পাঠায় দেয়, মানে প্রাসাদ বন্দী করে রাখে। তার জায়গায় তার ছোট ভাই মেহমেদ রিশাদকে ক্ষমতায় বসায়। তো মেহমেদ রিশাদ ক্ষমতায় থাকাকালীন উনি খুব একটা কন্ট্রোল করতে পারতো না অ্যাডমিনিস্ট্রেশন, তখন উনি সুলতান ছিল ট্রু, বাট তখন বেসিক্যালি জিনিসগুলো কন্ট্রোল করতো আহ, ওদের পাশা যারা ছিল, মানে মিনিস্টার্স বলেন কিংবা হচ্ছে আমলা যারা ছিল কিংবা তরুণ তুর্কি যারা ছিল, তারা মেনলি কন্ট্রোল করতো। সো তারা এই ওয়ার্ল্ড ওয়ার ইয়েতে, আপনার হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার ওয়ানে এই সব মিলে হচ্ছে এই ডিসিশন এন্ড অল, খুব একটা ভালো ডিসিশন না দিতে পারার এবিলিটি, সব মিলে এঙ্গেজ হয়ে যায়। তো এখান থেকে আসলে আহ মানে মিডল ইস্টের কনফ্লিক্ট বলেন, পরবর্তীতে পৃথিবীর অনেকগুলো কনফ্লিক্ট বলেন যেগুলো আজও এক্সিস্ট করে, এখান থেকে আসলে শুরু হয়। তো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আচ্ছা, কোয়েশ্চেন নাই নাকি হচ্ছে বলতে যাচ্ছেন না আপনারা? চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে কিংবা টেক্সট চ্যানেলেও লিখতে পারেন যদি যদি কোনো কোয়েশ্চেন থাকে। আচ্ছা, তো ধরে নিচ্ছি কারো কোনো কোয়েশ্চেন নাই। আর একটু মানে ইন্টারেক্ট করলে ভালো হয় আসলে। তো আপনারা শুনতেছেন কিনা আমি হচ্ছে বুঝতে পারবো যদি ইন্টারেক্ট করেন বেশি করে। আর মানে ভিতরে আসলে আরো অনেকগুলো গল্প আছে, আমার ইচ্ছা করতেছে গল্পগুলো বলতে। আহ আচ্ছা, একজন কোয়েশ্চেন করছে
যে হোয়াইট টিতে হাসিনাটা রোল অফিসার হয়েছে রাশিয়ার ইন্ট্রিগ। আচ্ছা, ওই প্রিন্সটার কথা যদি বলেন, মানে অ্যাসাসিনেশন এক্স্যাক্টলি পলিটিক্যাল রিজনে হয়েছিল, মানে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান কে ট্রিগার করার কোনো ইন্টেনশন থেকে হয় নাই, সো ইট ওয়াজ এ মিয়ার পলিটিক্যাল অ্যাসাসিনেশন টু মাই নলেজ। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে রাশিয়া কেন রিট্রিট করলো, আমি যেটা বুঝি যে রাশিয়া তখন অলরেডি অনেক ডিস্টেবল, মানে খুব একটা স্টেবল সিচুয়েশনে নাই। একটা যুদ্ধ পরিচালনা করা মানে কিন্তু অনেক ইকোনমিক্যাল লস, তারপরে হচ্ছে ইকোনমিক্যাল লস, তারপরে মানে মানুষজনকে কনভিন্স করা যে যুদ্ধটা আসলে ইম্পর্টেন্ট। মানে যুদ্ধ তো ইভেন্চুয়ালি মানুষের ট্যাক্সের টাকাতেই হয়, তাই না? তো এখন রাশিয়াতে অলরেডি সেখানকার জারদের এগেনস্টে মুভমেন্ট চলতেছে। রাশিয়াতে যে এলিট ক্লাস এবং রাশিয়ার যারা পিজেন্ট ক্লাস, মানে কৃষক শ্রমিক যারা, তাদের মধ্যে ডিভিয়েশনটা অনেক বেশি ছিল, স্পেশালি ইকোনমিক ডিভিয়েশন। সো এখান থেকে হচ্ছে লেনিন কেম আপ উইথ অ্যান আইডিয়া যে ওকে, আমরা ডিভিয়েশন এত এত কমায় ফেলবো, সবাই ইকুয়াল একটা গ্রাউন্ডে চলে আসবে। সো এটা মানুষের পছন্দ হয়, ভেরি রিলেভেন্ট যে আমরা তো কষ্টে আছি, মানে সবাই রেজোনেট করতে পারে। তো ওইদিকে ওই জন্য হচ্ছে রেভলিউশন চলতেছে, রিভল্ট চলতেছে। এখন রাশিয়া couldn't afford টু টেক পার্ট ইন ওয়ার্ল্ড ওয়ার 1 এনিমোর, সো ওই জন্য শেষ পর্যন্ত ওরা এখান থেকে রিট্রিট করে বাইরে বেরিয়ে আসে আর কি। মানে এইটুকু আমি যতটুকু বুঝি। আচ্ছা, ওকে। আহ সো এবার হচ্ছে যেটার কথা বলবো, দ্যাট ইজ দ্য পিস দ্যাট ব্রোক দ্য ওয়ার্ল্ড, মানে ট্রিটি অফ ভার্সেইলিস। 1919 সালে ওয়ার্ল্ড ওয়ার 1 শেষ হওয়ার পরে ট্রিটিটা হয়। তো এটাকে বলা হয় মানে শান্তি চুক্তি বা শান্তির একটা চুক্তি। বাট এই জিনিসটা আসলে কখনোই শান্তির উদ্দেশ্যে ছিলই না। এইটার কারণে যেটা হয়েছে, বা এটা আসলে দেখি ফার্স্টে চলেন এটার ভিতরে কি ছিল। তো ওয়ার্ল্ড ওয়ার 1 এর যে সেন্ট্রাল সেন্ট্রাল পাওয়ার যারা ছিল, ওদেরকে লিড করতেছিল মেইনলি জার্মানি। সো ওই জন্য জার্মানি, মানে এখানে যেটা করছে ওয়ার গিল্ট ক্লজ, মানে জার্মান, আসলে হিস্ট্রি রিটেন বাই দ্য ভিক্টরস, তাই না? বা আপনার হচ্ছে যে কোনো ট্রিটি, ইট ইজ ডমিনেটেড বাই দ্য ভিক্টরস, যারা ভিক্টরি পায়। তো এখানে হচ্ছে ওয়ার গিল্ড বা যুদ্ধ অপরাধ যেটা, ওইটার পুরাপুরি দায়ভার জার্মানির উপর দিয়ে দেওয়া হয়। বাট যুদ্ধ অপরাধ কিন্তু জার্মানি যদি করে তাহলে সেম ভাবে ওইদিকে ইউনাইটেড কিংডমও করতেছে, বাট অ্যাজ দে আর দ্য ভিক্টরস, সো তারা এই দায়ভারটা জার্মানির উপর চাপায় দেয়। এজ এ রেজাল্ট রেপারেশন দেওয়া লাগে। রেপারেশন মানে হলো ক্ষতিপূরণ। 132 বিলিয়ন গোল্ড মার্কস, মানে খুবই পসিবলি হিউজ অ্যামাউন্টের একটা মানি বা অর্থ, সেটা হচ্ছে ওদের উপর চাপায় দেওয়া হয়, যাতে করে জার্মানির একটা হিউজ কলাপস হয় ইকোনমিক্যাল, এবং তারা হচ্ছে মানে ব্যাংক্রাপসির দিকে যেতে থাকে আর কি। আর ওনাদেরকে মিলিটারি রেস্ট্রিকশন দেওয়া হয় যে কতজন মানুষ হচ্ছে মিলিটারিতে যেতে পারবে, এয়ারফোর্স থাকবে না, সাবমেরিন থাকবে না। মানে টেকনিক্যালি জার্মানিকে হচ্ছে কাইন্ড কলোনি বানানোর চেষ্টা করা হয় একটা। আর টেরিটোরিয়াল লস তো আছেই, যে আপনার হচ্ছে অনেকগুলো টেরিটরি, ওটাকে হচ্ছে একটু মুছে ফেলা হয়। এটা জার্মানির জন্য এখানে আমি পয়েন্ট গুলো লিখছি। হিউমিলিয়েটিং ছিল, ইকোনমিক কলাপস ছিল, পলিটিক্যালি এক্সট্রিমও ছিল। আচ্ছা, সেশনের মাঝখানে বলে রাখি যে আপনারা হচ্ছে এই জিনিসগুলো নোট নিয়ে রাখতে পারেন, পরবর্তীতে রিকল করতে হেল্প হবে। শুনতে শুনতে লিখলে আপনার মানে ব্রেন ওয়ার্কস বেটার, এবং এটা মেমোরিতে বেশি থাকে। দো পরে আমি স্লাইড বা রেকর্ডিং পেয়ে যাবেন, বাট ইয়েট হ্যান্ড নোটস ইজ বেটার আর কি। তো এই যে হিমিলিয়েট হইলো, ইকোনমিক্স কলাপ হইলো, ইকোনমিক্যাল কলাপস হইলো, পলিটিক্যাল এক্সট্রিম কিছু ডিসিশন জার্মানির উপর চাপায় দেওয়া হইলো, এটা কিন্তু হিটলারের মতো নেতাকে পরবর্তীতে হচ্ছে এক্সট্রিম মানে ন্যাশনালিস্ট বানাইছে। আহ কিংবা তাকে হেল্প করছে মানুষকে ম্যানিপুলেট করতে, যে আসলে ওয়েস্ট মানে কি বলবো, যে এই দেশগুলো কত খারাপ এবং তাদের বিরুদ্ধে কেন যুদ্ধ করা আমাদের একটা পবিত্র দায়িত্ব, এই জিনিসগুলো জার্মানি আসলে বুঝাইতে পারছে, কনভিন্স করতে পারছে মানুষকে। হিটলার কিন্তু আসলে জার্মানিতে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় কিংবা আগে মানে অনেক পপুলার একটা নেতা ছিল। সো সে মানে অফকোর্স এই রিজন গুলো আসলে তাকে এনাফ পপুলার বানাইছে, বা তার যে কজ আছে সেটাকে মানুষের কাছে রেজোনেট করাইছে। সো সবকিছুর আসলে দেখবেন ব্যাকগ্রাউন্ডে যে একটা করে হচ্ছে মানে অনেক একটা করে কি বলবো টাই আপ আছে একটা, এই অন্য একটা ইনসিডেন্টের সাথে। সো দিস ইজ দ্য বিউটি অফ হিস্ট্রি আর কি। আচ্ছা, সো এরপরে দেখেন যে মানে ওয়ার্ল্ড ওয়ার 1 শেষ হয়ে গেছে, কিন্তু তারপরের কথাবার্তাগুলো বলতেছি আমি। তো তারপরে এখানে কি হয়েছে, এখানে ছিল আমাদের ট্রিটি অফ ভার্সাইলিস। তারপরে জার্মানির ট্রিটি ট্রিটি গেল। জার্মানরাও তো এখানে খুব ইম্পর্টেন্ট একটা স্টেক হোল্ডার ছিল। সো তাদের জন্য ওটা তাকে দুইটা ট্রিটি নিয়ে আমি কথা বলতে চাই।
একটা হলো ট্রিটি অফ সেভরেস, একটা হলো ট্রিটি অফ লুজান। তো সেভরেসে কি হয়েছে, এটা হচ্ছে 1920 সালে। 1920 সালে আমার মানে 1920 সালে যেটা হয়েছে যে আপনার হচ্ছে অটোম্যান এম্পায়ার কে তারা হচ্ছে মানে অনেক খন্ডে খন্ডে ভাগ করে ফেলার যে ট্রিটিটা, ওইটাই মেইনলি হচ্ছে এই ট্রিটি। তো এখানে যে জিনিসটা হয়েছে, এখানে অনেক মানে আমি আসলে দেখাইতে পারছি না, এখানে মাউস দেখা যাচ্ছে, কার্সর দেখা যাচ্ছে কিনা আমি শিওর না, যে দেখা যাচ্ছে এখানে বলছে দেখেন প্রপোজড বর্ডার দিছে কিছু, ইন্টারন্যাশনাল জোন আছে কিছু, আবার মানে অনেক জোনে ভাগ করছে, বাট এর মধ্যে কিন্তু ব্রিটিশ ম্যান্ডেট, ফ্রেঞ্চ ম্যান্ডেটও আছে এই দেখেন। সো ব্রিটেন এবং ফ্রান্স তারাও কিন্তু হচ্ছে অনেকগুলো ল্যান্ড তাদের দখলে করতে চাইছে এই ট্রিটির মাধ্যমে। ইভেনচুয়ালি একটা সম্ভবত পারছেও তারা। সো এখানে আমি যে জিনিসগুলো নোট করতে বলবো সেটা হচ্ছে ব্রিটেন চাইছে মানে মানে তাদের জন্য পাইছিল হচ্ছে বা চাইছিল হচ্ছে প্যালেস্টাইন, ট্রান্স জর্ডান এবং ইরাক। সো প্লেস গুলো হচ্ছে কোথায় কোথায় আছে, আহ এইদিকে গ্রিক আছে, এদিকে ইজিপ্ট, সো এখানে আশেপাশে প্যালেস্টাইনের এই যে প্যালেস্টাইন এখানে। আচ্ছা যাই হোক, প্লেসটা আপনারা হচ্ছে মানে ইনফরমেশনটা মাথায় রাখতে পারেন, পরে তো ম্যাপ অ্যানালাইসিস করতে পারবেন। ফ্রান্স কি কি পাচ্ছিল, তারা পাচ্ছিল হচ্ছে সিরিয়া এবং লেবানন। এই যে নামগুলো বলতেছি, প্যালেস্টাইন বলেন, ইরাক বলেন, সিরিয়া বলেন, লেবানন বলেন, কিংবা ট্রান্স জর্ডান বলেন, এই প্রত্যেকটা দেশ কিন্তু মিডল ইস্টে। এবং ইট ইজ আইরনিক্যাল যে প্রত্যেকটা দেশই হচ্ছে বর্তমানে বা রিসেন্ট হিস্ট্রিতে চিন্তা করলে দেখবেন অনেকগুলো বড় বড় কনফ্লিক্টের সাথে জড়িত। প্যালেস্টাইনের কনফ্লিক্ট এখনো রিজলভ না। সিরিয়াতে হচ্ছে এই কয়েকদিন আগে বাশার আল আসাদ ছিল, যে কিনা অনেক টাইরান্ট একটা লিডার ছিল, যে ওই দেশের মধ্যে আসলে মানুষকে টর্চার করছে। সো মানে অনেক প্রবলেমস আসলে এই ধরনের ট্রিটি গুলো থেকে এক্সিস্ট করছে, যেগুলো পরবর্তীতে আরো নতুন নতুন প্রবলেমস ক্রিয়েট করছে। তো এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা বলবো সেটা হলো যে এই যে প্রপোজড কুর্দিস্তান, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, স্পেশালি ডিবেটের মধ্যে ইম্পর্টেন্ট যে কুর্দিস্তান জিনিসটা কি। তো এই এরিয়াগুলোতে কুর্দ নামে একটা স্পেসিফিক নেশন বা একটা জাতি বসবাস করে, আগেও করতো। তো তাদের একটা নিজস্ব ভূমির একটা ইচ্ছা ছিল বা স্বপ্ন ছিল। তাদেরকে বলা হয়েছে তোমরা হচ্ছে ডটেড লাইন যেগুলো আছে এর মধ্যে তোমরা হচ্ছে বসবাস করবা, এই যেভাবে ভেবে দিছে আর কি। তো এই ভূমিগুলো ওদেরকে দেওয়া হয়েছে বা প্রমিস করা হয়েছে, বাট শেষ পর্যন্ত ওই ভূমিগুলো ওরা পায় নাই। তো স্টিল এই ডিসপিউটটা এখন এক্সিস্ট করে। এই ভূমিগুলো প্রপারলি হচ্ছে মানে অন্য একটা দেশকে ভাই আপনি যে দ্বিখণ্ডিত মানে অনেকগুলো খণ্ডে ভাগ করতে চাইবেন, মানে এখানে সেখানে মানুষ তো খুশি থাকবে না, তাই না? যেখানে হচ্ছে ইউ আর জাস্ট মানে আপনি জাস্ট একটা বাইটেড পার্সন। সো এই জন্য হচ্ছে এগুলো আসলে ভিতরের মানুষরা মেনে নেয়ও নাই, এই প্রবলেম গুলো রিজলভ হয়ও নাই। সো এখনো হচ্ছে কুর্দিস্তান দিয়ে অনেক কাহিনী দেখবেন, এখনো ওখানে অনেক এক্সট্রিমিস্ট গ্রুপ আছে টার্কিতেই, এবং ওখানে হচ্ছে ওদের উপর অপারেশনও হয় অনেক টু সাম এক্সটেন্ট। সো স্টিল দেয়ার আর ক্লাশেস কুর্দিস্তান নিয়ে। তো এরপর যেটা হয় যে হচ্ছে আপনার ভাগ তো করা হইলো, তাইলে হচ্ছে টার্কি আমরা কেমনে পাইলাম, যে টার্কি তো দেখছি না তাই না, বা টার্কি তো অনেক ছোট, এখানে জাস্ট এইটুকু দেখেন, এইটুকু আঙ্কারা মাঝখানে রেখে চারপাশে, মানে আমরা তো দেখতেছি না টার্কি তাহলে এখন এত বড় কেমনে হইলো। তো এরপরে যেটা হয়েছে যে আরেকটা কন্ট্রোভার্সিয়াল ফিগার, আহ মুস্তফা কামাল, যাকে আতাতুর্ক বলা হয় কিংবা তুর্কি বা তুরস্কের পিতা বলা হয়। তো ওনার হচ্ছে উত্থান হয়। হি ওয়াজ এ মিলিটারি কমান্ডার আন্ডার দ্য অটোম্যানস, বাট উনি হচ্ছে ওই তরুণ তুর্কির আইডিওলজিতে বিশ্বাস করতো, বা মানে উনি হচ্ছে সালতানাতের এগেনস্টেই ছিল। So উনি যেটা করে, উনি হচ্ছে ওনার খুব ভালো মানে ভালো যেটা কাজ সেটা হচ্ছে তুরস্ককে এখনো মানে পৃথিবীর বুকে একটা মানচিত্র দিছে, সেটা হচ্ছে উনি এই কার্ডিশ রিভল্টের এগেনস্টে ফাইট করে। উনি হচ্ছে আরেকদিকে গ্রিসদের এগেনস্টে এই সিমিরনি আর সিমিরনি বা ওই মানে দ্বীপবর্তী যে এরিয়া গুলো আছে যেখানে হচ্ছে গ্রিকরা আসতেছিল, এই দেখেন গ্রিক গ্রিক জোন অফ অকুপেশন, এগুলো দখল করতে, ওখানে উনি ফাইট করে উনি হচ্ছে আহ ওগুলোকে হচ্ছে মুক্ত করে আর কি, এক কথায়। তো যখন মুক্ত করে তখন হচ্ছে আরেকটা ট্রিটি হয়, একটা চুক্তি হয়, যেটা বলে লুজান চুক্তি বা ট্রিটি অফ লুজান। তো সেটা হচ্ছে তুরস্ককে নতুন একটা ম্যাপ দেয়, বা এখনকার যে ম্যাপটা আছে ওটা দেয় আর কি। তো এর মধ্যে আরো কিছু ইম্পর্টেন্ট বা কি ঘটনা ঘটছে যেগুলো মাথায় রাখার মতো, যেমন নাম্বার ওয়ান, দ্যাট ইজ যে এই লুজান চুক্তির পরপরই প্রবাবলি উনি হচ্ছে খিলাফতকে পুরোপুরি অ্যাবলিশ করে দেয়। এর আগে যেটা ছিল যে
আহ, শেষ যে শেষ যে সুলতান ছিল, ওনার নাম ছিল হচ্ছে মেহমেদ ওয়াহিদ উদ্দিন। তো বা মেহমেদ দ্য সেভেন্থ তো বলা হয় ওনাকে। উনি হচ্ছে মেহমেদ রিশাদেরও ছোট ভাই। তো উনি হচ্ছে কিছুদিন ক্ষমতায় ছিল। তারপরে হচ্ছে মানে কামাল আতাতুর্ক যেটা করে যে বলে যে ওকে খালাস, আজ থেকে আর কোনো সালতানাত নাই, দেয়ার উইল বি এ সিরিমোনিয়াল হেড, যাকে আমরা খলিফা বলবো। বা খলিফা খিলাফতের আইডিয়াটা হলো হি ইজ এ রিলিজিয়াস লিডার, যে আসলে মানে পুরাপুরি মানে মানচিত্র কিংবা বর্ডারের বাইরে যে মুসলিম উম্মাহ যেটা আছে, বা এটাকে বলে কি বলবো, মুসলিম ন্যাশনালিজমের যে কনসেপ্ট, তাদেরকে অ্যাড্রেস করে কোনো কথা বলতে পারবে। আপনারা দেখতে পারেন যে পোপ যারা আছে ভ্যাটিকান সিটিতে বিভিন্ন খ্রিস্টানদের উদ্দেশ্যে বিভিন্ন স্পিচেস দেয়। সো খলিফা বা ক্যালিফি সাথে লাইক দ্যাট, যেটা এখন আর এক্সিস্ট করে না বর্তমান পৃথিবীতে। তো শুধু খলিফা থাকবে, বাট কোনো সুলতান থাকবে না। ফাইন। সো খলিফা ছিল তখন অটোম্যানদেরই আরেকজন প্রিন্স, প্রবাবলি মেহমেদ ওয়াহিদুদ্দিনের কাজিন অর সামথিং। আহ ওনাকে খলিফা বানানো হয়েছিল, যার নাম ছিল হচ্ছে আব্দুল মাজিদ দা সেকেন্ড, যদি আমি ভুল না করি। তো উনি যখন মানে উনি উনি খলিফা ছিল কিছুদিন, তারপরে হচ্ছে ওনাকে ওভারথ্রো করা হয়, বলা হয় ওকে এখন থেকে আর কোনো খেলাফত নাই, কিছু নাই, এখন থেকে টার্কি ইজ এই সেকুলার স্টেট। উনি হচ্ছে এই স্টান্সে যায় তারপরে আর কি। তো তারপরে হচ্ছে মডার্ন টার্কি, সেটা হচ্ছে হচ্ছে উত্থান হয়। তো এই হচ্ছে মোটামুটি তুরস্ক কিংবা অটোম্যান এম্পায়ার থেকে তুরস্ক হওয়ার হিস্ট্রি। এখন আমরা শিফট করব যে ইউরোপের অ্যাকচুয়ালি কি হয়েছিল। ইউরোপ মানে জার্মানির বা হাঙ্গেরি, তারাও তো যুদ্ধে হচ্ছে, অস্ট্রো হাঙ্গেরি তাই না, তারাও তো যুদ্ধে হচ্ছে ইনক্লুডেড ছিল। তো তাদের নিয়ে স্পেসিফিক দুইটা ট্রিটির কথা বলা যায়। দ্যাট ইজ ট্রিটি অফ সেন্ট জার্মেইন। তো এটা যেটা করছে যে এটা হচ্ছে অস্ট্রো হাঙ্গেরিয়া। ক্লাস রেকর্ড, হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ড প্রোভাইড করা হবে। আচ্ছা। তো তারা এই ট্রিটিতে যেটা হয়েছিল সেটা হচ্ছে অস্ট্রো হাঙ্গেরি একটা এম্পায়ার ছিল, বাট এখন দেখেন অস্ট্রিয়া হাঙ্গেরি দুটো ভিন্ন কান্ট্রি। তো অস্ট্রো হাঙ্গেরিয়ান যে এম্পায়ারটা ছিল ওটাকে ভেঙে ফেলা হয়, ডিসম্যান্টেল করা হয়। দুই নাম্বার, সেখানে হচ্ছে অনেক মানে অনেক জার্মান জার্মান ন্যাশনালিস্ট কি বলে জার্মান মানুষও ছিল, তারা হচ্ছে হুট করে মানে গৃহহারা হয়ে পড়ে। এবং সেখান থেকে হচ্ছে প্যান জার্মান ন্যাশনালিজম কিংবা এক্সট্রিম ন্যাশনালিজমের আইডিয়া গুলো হচ্ছে গ্রো করা শুরু করে। ওইদিকে ট্রিটি অফ ট্রায়াননে কি হয়, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 1 এর পরে, যে এখানে হাঙ্গেরি যে 2/3 অফ দ্যার ল্যান্ড সেটা হচ্ছে তাদের থেকে কেড়ে নেওয়া হয়। স্পেশালি আমি একটা জায়গাতে কথা বলতে চাই, দ্যাট ইজ রোমানিয়া, সরি ট্রান্সিলভেনিয়া। আপনারা যারা হচ্ছে উপন্যাস পড়েন কিংবা হচ্ছে মুভিজ কিংবা সিরিজ দেখেন, দেয়ার ইজ এ নোভেল নেইমড ড্রাকুলা বাই ব্রাম স্টোকার, যেটা পরে অনেক মুভিও হয়েছে। সো আপনারা জানেন না এটা নিয়ে? কেউ কি রেসপন্স করেন নাকি এটা এটা নিয়ে কেউ কথা বলতে চান না? আচ্ছা, এটা নিয়েও কেউ কথা বলতে চায় না? এনিওয়ান? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। অনলাইনে এখানে আসলে রেসপন্স পাওয়া কঠিন। তো ড্রাকুলা ক্যারেক্টারটা কিন্তু রিয়েল লাইফে এক্সিস্ট করতো। ইটস ভেরি ইন্টারেস্টিং, মানে স্টোরিটা অনেক মজার। কেমন মজার যে আপনার হচ্ছে সুলতান মেহমেদকে যে বলছিলাম আমি যে কনস্টান্টিনোপল জয় করছিল, এবং এটা জয় করার কারণে তাকে হচ্ছে ফাতিহ কিংবা কনকোয়ারর ট্যাগ দেওয়া হয়। সেই সুলতানের সাথেই ড্রাকুলার একটা ক্ল্যাশ ছিল, ডিসপিউট ছিল। সো ড্রাকুলা ক্যারেক্টারটা হিস্টোরিক্যালি এক্সিস্ট করতো। ইয়া ইয়া, পড়ি না এই নোভেল। ওকে, আমি কনটেক্সট দিচ্ছি, সমস্যা নাই। সো এখন তাহলে মানে হু ওয়াজ দ্যাট ক্যারেক্টার ড্রাকুলা? তো ড্রাকুলা কামস ফ্রম দ্য ওয়ার্ড ড্রাকুলাই, যেটা মানে বোঝায় ড্রাগনের পুত্র, সান অফ ড্রাগন বা সামথিং ক্লোজ টু দ্যাট। তো এটা একটা বংশ ছিল, সম্রাট ছিল, যারা কিনা রোমানিয়ার ওইদিকে যে প্লেসটা আছে ওইটা হচ্ছে রুল করতো। স্পেসিফিক্যালি যারা কিনা এই ট্রান্সিলভেনিয়া, কিংবা আমি যদি বলি তার্গো ভিস্তা, ওদের যে ক্যাপিটাল ছিল ওটাকে হচ্ছে রুল করতো। তো তুরস্ক থেকে ইউরোপে যাওয়ার যে পাথ বা রাস্তা, ওইখানে হচ্ছে এই তার্গো ভিস্তা পড়ে। তুরস্ক থেকে ওইদিকে যাওয়ার পথে মাঝখানে ড্যানিউব নামে একটা নদী আছে, ওইটা পড়ে। ওইটা পার হয়ে তারপরে পরে হচ্ছে তার্গো ভিস্তে। তো ওইটা হচ্ছে ওদের ক্যাপিটাল ছিল। তো ওর যেরকম ক্যারেক্টার ছিল, আহ মানে হিস্টোরিক্যাল ড্রাকুলা যে,
তার নাম ছিল হচ্ছে ভ্লাড দ্য সেকেন্ড, তার বাবা ছিল ভ্লাড দ্য ফার্স্ট। সো ভ্লাড দ্য সেকেন্ড ওয়াজ এ ভেরি ভেরি টাইরান্ট পার্সন। তো উনি হচ্ছে ওখানে ওনাদের যে, ধরেন একজন অপরাধ করছে একটা, সো উনি যেটা করতো, মানে ক্রিমিনালকে খুবই ব্রুটালি সাজা দিত। সাজাগুলো হচ্ছে উনি ইম্পেইল করতো। এখন ইম্পেল জিনিসটা কি, মানে আই ডোন্ট ওয়ান্ট টু গো টু ডিটেলস, বাট ইটস সামথিং যে একটা মানুষের বডির মধ্যে আহ ধারালো হচ্ছে, ধারালো কি বলবো একটা, সেটা হইতে পারে উডেন উডেন ওয়েপেন কিংবা এরকম কিছু একটা, এটা হচ্ছে বডির মধ্যে এমন ভাবে প্রবেশ করায়, বের করা হয় যাতে করে মানুষটা হচ্ছে ওই মোমেন্টে না মরে, বরং 12 ঘন্টা 24 ঘন্টা পরে রক্তপাত হইতে হইতে মরে। সো এই ইম্পেল, এটাকে বলে ইম্পেল করা। ইম্পেল করাতে সবচেয়ে এক্সপার্ট ছিল ভ্লাড হিমসেলফ। সো হি ইউজ টু ইম্পেল এ লট অফ পিপল, মানে হিস্টোরিক্যালি অনেকে ইম্পেল করছে। তো অটোম্যানদের সাথে ক্লাশ ছিল, ট্যাক্স দিত না সে। সো এরপরে কি করে মেহমেদ দ্য সেকেন্ড, সে হচ্ছে ওই ভ্লাডের কি বলে, ওই যে ভ্লাড তাকে হচ্ছে হারাই, মানে তার যে ল্যান্ড আছে ওটাকে টেক ওভার করতে এক্সপিডিশন শুরু করে। সো তখন হচ্ছে বেসিক্যালি মেহমেদ দ্য সেকেন্ড ভ্লাডকে তার ওই তার প্রতিষ্ঠা থেকে তাড়ায় দেয়, তাড়ায় দিয়ে সে হচ্ছে ওই জায়গাটা রিক্যাপচার করে, এবং সেখানে ভ্লাড সেকেন্ডারি ছোট ভাই রাডু, প্রিন্স রাডু, যে কিনা হচ্ছে অটোম্যানদের লয়াল ছিল, তাকে হচ্ছে ওই সিংহাসনে বসায়। সো সেখানে যে মেহমেদ হচ্ছে, একটা মাঠ ছিল, একটা বিশাল বড় মাঠ, সেই মাঠ পার করে হচ্ছে ক্যাপিটালের গেটের পরে সে মাঠ। সো ওই মাঠে হচ্ছে সে দেখে যে হাজার হাজার মানুষকে ইম্পেল করানো অবস্থায় ওখানে হচ্ছে মাঠের মধ্যে পুঁতে রাখা আছে। তো এটা দেখে হচ্ছে মেহমেদ এবং তার আর্মি তারা এতটা শকড হয়েছিল যে, মানে একটা মানুষ এত এত বেশি ক্রুয়েল কেন হইতে পারে, যে তারা সবাই মিলে হচ্ছে মাটিতে বসে পড়ে এবং মোনাজাত করা শুরু করে। দে ওয়ার সো মাচ শকড। সো এই ক্যারেক্টার থেকে ইন্সপায়ার্ড হয়ে একটা উপন্যাস লেখা হয়, দ্যাট ইজ ব্রাম স্টোকারের ড্রাকুলা। সেখানে ড্রাকুলাকে হচ্ছে রক্তপিপাসু একটা ভ্যাম্পায়ার হিসেবে দেখানো হয়, এবং বেসিক্যালি সেই ভ্যাম্পায়ারটা ট্রান্সিলভেনিয়াতেই থাকতো। হি ওয়াজ অলসো এ কাউন্ট, কাউন্ট মানে হচ্ছে অনেক জমি জমার মালিক। সো ওকে, ওর সাথে ডিল করতে হচ্ছে ইংল্যান্ড থেকে একজন লয়ার যায়, যার নাম হচ্ছে জোনাথন হার্কার উপন্যাসের মধ্যে। এবং সেখান থেকে হচ্ছে আহ, মানে জোনাথন হার্কার জানতো না যে ড্রাকুলা ইজ এ ভ্যাম্পায়ার, সো যাওয়ার পরে সে ফেঁসে যায়। সেখান থেকে গল্পটা শুরু হয়, পড়তে পারেন চাইলে, ভেরি গুড নোভেল। তো ওই, মানে আমি ট্রান্সিলভেনিয়া নিয়ে কথা বলতে চাই, এত কিছু বললাম। সো ট্রান্সিলভেনিয়া জিনিসটা, ট্রান্সিলভেনিয়া প্লেসটা হচ্ছে আহ, এই জন্য আর কি আমার কাছে একটু সিগনিফিকেন্ট, যে ট্রান্সিলভেনিয়া আগে আহ, হাঙ্গেরিতে ছিল, সেটা পরবর্তীতে হচ্ছে ইয়েদের দিয়ে দেওয়া হচ্ছে, রোমানিয়াকে দিয়ে দেওয়া হয়। ইভেন এখনো রোমানিয়ারই পার্ট ট্রান্সিলভেনিয়া। সো এই জিনিস এখানে, মানে এই যে ট্রিটি গুলো বা এই যে হচ্ছে আপনার মানে ক্লাশেস কিংবা হচ্ছে কি বলে, ম্যাপকে ডিভাইড করার চেষ্টা, এভরিথিং ওয়াজ পলিটিক্যাল। মানে এখানে কখনো দেখার চেষ্টা করা হয় না যে কোন এথনিসিটি কি কোন জায়গায় আমরা মানে জোর করে সেটেল করার ট্রাই করতেছি। এই জন্য দেখা গেছে যে একটা জায়গা বা একটা দেশ তারা যে ভাগ করছে, তার মধ্যে হচ্ছে অনেক টাইপের এথনিসিটি, অনেক ক্লাশেস। সো ওখানে অনেক হিউজ একটা মানে আনরেস্ট ছিল, তারা কেউই খুশি ছিল না এটা নিয়ে। অনেকে তাদের ল্যান্ড হারাচ্ছে, অনেকের সাথে অনেকের বনিবনা হচ্ছে না। সো অনেক মানে পলিটিক্যাল আনরেস্ট ছিল, এই জন্য হচ্ছে অনেক land শেষ পর্যন্ত আসলে এক্সিস্ট করেও নাই। সো এই ট্রিটি গুলো আসলে কখনো পিস কে সার্ভ করে নাই, বরং হচ্ছে উইনিং সাইড কেই সার্ভ করছে বেশি। সো ইট ওয়াজ পলিটিক্যাল রাদার দেন এথনিক অর কালচারাল রিয়েলিটি, এগুলো মেনটেন করা হয়ই নাই। সো এই হচ্ছে আপনার ইউরোপেরও হচ্ছে ভয়াবহ দশা ওয়ার্ল্ড ওয়ার 1 এর পরে। আচ্ছা, এটা প্রবাবলি স্লাইডের খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড, এই স্লাইড আর কি, যে এই মিডল ইস্টের যে কনফ্লিক্ট গুলো সেটা হচ্ছে এখান থেকে শুরু হয় মেইনলি। সো এখানে আমরা তিনটা ট্রিটি বা তিনটা হচ্ছে প্রমিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে হুসাইন ম্যাকম্যান করেসপন্ডেন্স, একটা হচ্ছে সাইক্স পিকট এগ্রিমেন্ট, আর একটা হচ্ছে বেলফোর ডিক্লারেশন। সো এটা এক্সপ্লেইন করার আগে আমি হচ্ছে একটু শুনতে চাই যে আহ, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, কিংবা মানে কোনো ইন্টারেস্টিং ইনসাইট আছে কিনা যেটা আপনি বলতে চান এই সেশনে। ভাই আমার একটা কোশ্চেন আছিল। হ্যাঁ হ্যাঁ sure. আচ্ছা, ওই যে হচ্ছে জার্মানিকে যখন হচ্ছে ইয়া করা হইলো, যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে তাদেরকে হচ্ছে ইয়া
মানে কিছু একটা জরিমানার মতো করা হলো, ওইটা হচ্ছে কিভাবে তাদেরকে বাধ্য করা হয়েছিল? আচ্ছা, ওই যে ভার্সেইল একটা জায়গা আছে, ভার্সেইলি যাবে, তো ওইখানে হচ্ছে মানে এগ্রিমেন্ট গুলা হয়েছিল যে ওখানে ধরেন যেটা হয়েছিল, মানে এই জিনিসটা ইন্টারেস্টিং আর কি, যে ওই জায়গাটাতে আহ পৃথিবী থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষজন গেছে ওদের কেসটা দিতে, যে আমি হচ্ছে এটা চাই। নট লাইক যে আপনার মানে ওখানে যে জাস্ট হচ্ছে জার্মানিকে বলা হয়েছে ওকে ওকে তুমি এতগুলো টাকা দিবা, নো, একটা ফুল প্রসেস ফলো করা হয়েছে। তো এই দেশগুলোর কিংবা ওই ল্যান্ড গুলোর রিপ্রেজেন্টেটিভ গুলো গেছে, তাদের কেসটা ওখানে এস্টাবলিশ করার চেষ্টা করছে যে আমরা এটা চাই। বাট উই নো যে ফ্রান্স এবং ইউনাইটেড কিংডম সবচেয়ে বেশি কি বলবো, তারা হচ্ছে অনেকটা ফাদার বা ড্যাডের রোল প্লে করছে এখানে। সো ওদের কথাবার্তা বেশি মানে ইম্প্যাক্ট রাখছে। তো জার্মানিকে তারপরে বলা হয়েছে যে সবাই আসলে এটাই চাচ্ছে যে তোমাদেরকে যুদ্ধ অপরাধী মানা হচ্ছে, সো তোমাদের এখন উপর এই যে ফাইনটা আছে এটা আমরা দিচ্ছি। সো জার্মানির যে রিপ্রেজেন্টেটিভ সে হচ্ছে ওই ট্রিটিতে সিগনেচার করছে। যখন সিগনেচার করছে তখন হচ্ছে জার্মানি ওই ট্রিটির প্রতি লায়াবল হয়ে গেছে। এখন ধরেন জার্মানি বললো না আমি ট্রিটি মানি না, আপনার কোয়েশ্চেন মেইনলি এটাই তো যে জার্মানি ট্রিটি না মানলো তাহলে কি হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখন রিয়েলিটি ইজ যে জার্মানি সাইন করছে ওই ট্রিটিতে। তার মানে হচ্ছে যদি জার্মানির ট্রিটি ভাঙে তখন ইউনাইটেড ইউকে কিংবা ফ্রান্স কিংবা অ্যালাইড ফোর্স যারা দে হ্যাভ দ্য লিগ্যাল রাইট টু ইনভেড জার্মানি, মানে টু দ্যাট এক্সটেন্ট। তো এখন জার্মানির তো পলিটিক্যাল অবস্থাও ভালো না, ইকোনমিক অবস্থাও কলাপস, তারা যুদ্ধ হারছে, একটা অনেক ল্যান্ডও হারাইছে। ওরা আসলে ওই সিচুয়েশনে ছিল না যে ওরা আবার এই ট্রিটির এগেনস্টে রিভল্ট করবে। সো বরং এই ট্রিটিটাই ওদের জন্য হচ্ছে বন্ধুদের ভালো ছিল, কিংবা চাপায় দেওয়া হয়েছিল আর কি, কারণ ওরা রিভল্ট করলে ওদের ল্যান্ডে আবার অ্যাটাক করা হইতো, তখন ওরা ওই অ্যাটাককে রেজিস্ট কেমনে করতো, এই জন্য মানতে বাধ্য হয়েছে আর কি। মানে পরবর্তীতে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আবার ঘুরে দাঁড়ালো কেমনে? আচ্ছা, ওই তো হিটলার হচ্ছে মানে অ্যাজ এ লিডার হিটলার ওয়াজ ক্যারিসমেটিক। তো ও হচ্ছে যখন পাওয়ারে গেছে ও ডিক্টেটর হয়েছে, বাট ও মানুষকে হচ্ছে এই এক্সট্রিম ন্যাশনালিস্ট আইডিয়া দিয়ে অনেক বেশি ইন্সপায়ার করছে, মোটিভেট করছে। করে তখন হচ্ছে ওরা ওদের যে ইকোনমিক ক্ষতি আছে ওটাকে হচ্ছে একটু একটু করে কি বলে একটু একটু করে হচ্ছে ক্ষতিটাকে পুষায় দিছে। তারপর পলিটিক্যালি ওরা যখন একটু পাওয়ারফুল হয়েছে তখন প্রবাবলি ওই ট্রিটি গুলোকে ওরা আর কেয়ার করে নাই, তারা মিলিটারিকে আরো পাওয়ারফুল করছে। এরপর তারা ডিরেক্টলি ল্যান্ড ইনভেড করা শুরু করছে, যেটা কিনা ওয়ার্ল্ড ওয়ার টু এর মানে কনটেক্সট কে বা ওয়ার্ল্ড ওয়ার 2 কে ট্রিগার করছে আর কি। সো এটা মানে একদম ওভারনাইট হয় না, এটা লং প্রসেস, 15-20 বছর ধরে এই কাজটা করছে ওরা। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ ভাই, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। আর কেউ কিছু? আচ্ছা, সেশন কি আন্ডারস্ট্যান্ডেবল নাকি হচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে অথবা বেশি বোরিং হচ্ছে? এটা নিয়ে কেউ কিছু বলতে চায় না খুব একটা। আচ্ছা, আশা করছি বুঝতে পারছেন আপনারা। আন্ডারস্ট্যান্ডেবল, ইংলিশ আন্ডারস্ট্যান্ডেবল, ফাইন। সো যে তিনটা প্রমিস, হুসেইন ম্যাকম্যান করেসপন্ডেন্স। সো এই জিনিসটা বলি ফার্স্টে, হু ওয়াজ হুসেইন, হু ওয়াজ ম্যাকম্যান, এবং তাদের করেসপন্ডেন্স বা প্রমিস আসলে কি। হুসেইনকে আমরা বলি হচ্ছে শরীফ হুসেইন। হি ওয়াজ এ নোবেল লিডার ফ্রম মক্কা। তো মানে শরীফ হুসেইন যেটা ছিল যে তখন আরবদের সাথে অটোম্যানদের একটা কি বলবো সুপিরিয়রিটি কমপ্লেক্স ছিল আর কি, যে আহ, তখন খলিফা কি হইতো, যে সুলতান সে খলিফা হইতো। এখন আরবদের কথা হচ্ছে যে আমরা তো মানে তারা যেহেতু আরব এবং ইসলামের হিস্ট্রি কোরিলেটেড তো আরব, তাই হচ্ছে খলিফা হওয়ার অধিকার তাদের বেশি, এরকম একটা টেন্ডেন্সি অনেক আরবের ছিল। তো এখন এই টেন্ডেন্সি থেকে একটা টেনশন ক্রিয়েট হয়েছিল। তো এই টেনশনটাকে ওয়ার্ল্ড ওয়ার 1 এর সময় ব্রিটিশরা ইউজ করে। তো ব্রিটিশদের ডিভাইড এন্ড রুল কিন্তু ইউনিভার্সালি এক্সিস্টিং ছিল। সো ওখানে ওরা চেষ্টা করছে যে আরব এবং অটোম্যানদের ডিভাইড করা, যাতে করে হচ্ছে অটোম্যানরা উইক হয়ে যায় এবং ওয়ার্ল্ড ওয়ার 1টা হারে। ইভেনচুয়ালি তাই হয়েছে। তো শরীফ হুসেইন মানে আই এম নট শিওর যে লিগালি কি বলে হিস্টোরিক্যালি এটা প্রুভেন কিনা, বাট শরীফ হুসেইন আহ, তখন এই কথাটা প্রচলিত ছিল যে শরীফ হুসেইন কামস ফ্রম দ্য লিনিয়েজ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন
সে তো ওনাকে নোবেল লিডার মানা হইতো আর কি, বা উনি নোবেল লিডার ছিল মক্কার একজন। তো এখন উনি তখন হচ্ছে আরবদেরকে লিড করতেছে, যে ম্যাকম্যান ওয়াজ এ ব্রিটিশ অফিসিয়াল। ম্যাকম্যান বলছে শরীফ হোসেনকে যে তোমরা অটোম্যানদের এগেনস্টে রিভল্ট করো, রিভল্ট করে বলো যে খিলাফত এখন থেকে আমরা নিব, আমরা আরব ল্যান্ড গুলো পাবো, তাইলে হচ্ছে আমি তোমাদেরকে আরব ল্যান্ড গুলো দিব, ওয়ার্ল্ড ওয়ার 1 কিন্তু আমরা জিততেছি। এটা হচ্ছে ম্যাকম্যান শরীফ হোসেনকে বলতেছে। তো শরীফ হোসেন বলছে ওকে ফাইন ডিল, আমরা তাহলে তোমাদের সাথে আছি। শরীফ হোসেন তখন হচ্ছে অটোম্যানদের এগেনস্টে তার নেতৃত্বে আরব রিভল্টটা হইলো। আপনারা আরব রিভল্টটা একটু সার্চ করতে পারেন। সার্চ করতে বলতে ক্লডকে বা চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করতে পারেন যে হোয়াট ইজ আরব আরব রিভল্ট। তো সেখানে হচ্ছে আরব রিভল্ট হয়েছিল এবং অটোম্যানরা ওখানে মানে রিভল্ট আসলে কন্ট্রোল করতে পারে নাই। সো এখান থেকে যেটা হয়েছে, শরীফ হোসেনকে ম্যাকম্যান বা ব্রিটিশরা প্রমিস করছে যে আরবের বা ওই মিডল ইস্টের অনেকগুলো ল্যান্ড আমরা তোমাদেরকে দিব, যেটা হচ্ছে তোমরা কন্ট্রোল করবা। আর দেখেন সাইক্স পিকট এগ্রিমেন্টটা কি, মানে হিপোক্রেসিটা কোন জায়গাতে। তো ব্রিটেন ফ্রান্স কিন্তু আরবকে অলরেডি ওদেরকে মানে ম্যাকম্যানকে কি বলে হোসেন শরীফ হোসেনকে প্রমিস করে আসছে। বাট এইদিকে সাইক্স ওয়াজ ফ্রম ব্রিটেন এবং পিকট ওয়াজ ফ্রম ফ্রান্স, এবং তারা ওই তাদের মধ্যে ডিল করতেছে যে আরবকে তাদের মধ্যে নিজেদের মধ্যে কেমনে ভাগ করে নেওয়া যায়। সো এই জিনিসটা কি করছে ওরা, সাইক্স পিকটে ওরা হচ্ছে যেটা ভাগ করছে যে ব্রিটেন পাবে হচ্ছে ইরাক, জর্ডান এবং প্যালেস্টাইনের কিছু অংশ, ফ্রান্স পাবে হচ্ছে সিরিয়া এবং লেবানন। আর ওইদিকে প্যালেস্টাইনের বেশিরভাগ অংশকে ইন্টারন্যাশনালাইজ করবে তারা। এই ডিলে তারা গেছে। তো এখানে যেটা করছে তারা হচ্ছে আর্টিফিশিয়াল বর্ডার্স দিছে, যে ইরাক জর্ডান এগুলোকে হচ্ছে আর্টিফিশিয়ালি ডিভাইড করবে। সো মানে এখনো হচ্ছে এথনিসিটির অনেক পার্থক্য আছে, দেখবেন যে একটা জায়গাতে ক্ল্যাশ এই জন্য লাগতেছে যে ওখানে হচ্ছে সেম গ্রুপের মানুষজন আসলে খুব বেশি, বা সেম গ্রুপের মানুষজন নাই, বরং হচ্ছে এ লট অফ ডাইভার্সিটি উইথ ক্ল্যাশেস, মানে এমন না যে পিসফুলি কোএক্সিস্ট করছে, এটা করার চেষ্টা করা হয় না। রাদার পলিটিক্যালি যেটা সুবিধাজনক হয় ইউকে এবং ফ্রান্সের জন্য, সেই হিসাবেই তারা হচ্ছে একটু সেই হিসাবেই তারা হচ্ছে এই ডিভিশন গুলো করছে। তো এই তারপরে কি করলো, তারপরে 17 সালে বেলফোর ডিক্লারেশন হইলো। বেলফোর ওয়াজ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ছিল একজন, আমি আমার যত মনে পড়ে। সে হচ্ছে আহ ইয়াকে জিউইশ কমিউনিটিকে চিঠি লিখলো একটা, যে প্যালেস্টাইনে তোমাদেরকে আমি এই ল্যান্ডটা প্রমিস করছি। সো দেয়ার উইল বি এ জিউইশ ল্যান্ড ইন প্যালেস্টাইন ফর লাইক ইউ গাইস। তো এখন দেখেন একটা মাত্র ভূমি, সেটার জন্য 3টা এগ্রিমেন্ট করছে যেটা পরস্পর কন্ট্রাডিক্টরি, তাই ক্ল্যাশ লাগবে না? তো এরপরেই হচ্ছে সেখান থেকে ক্ল্যাশ গুলো আসলে শুরু হয়। বেলফোর ডিক্লারেশনের পরে সেখানে হচ্ছে আরব প্যালেস্টিনিয়ান যারা ছিল ওদের পরিমাণটা হচ্ছে ফিলিস্তিনে কমতে থাকে, আর জিউইশ সেটেলারদের পরিমাণটা অনেক বাড়তে থাকে। তো এখানে হচ্ছে আরেকটা গল্প বলি, ছোট একটা গল্প। প্রবাবলি সেশনের মাঝখানে এই গল্পগুলো হচ্ছে একটু মানে ইন্টারেস্টিং করে আর কি। আমি যখন সেশন টেশন করি বা হচ্ছে ক্লাস করি তখন গল্পগুলো দেখা যায় আমি হচ্ছে পুরো ক্লাস করতেছি, একটা ক্লাসে মেইন কন্টেন্ট শুনি না বা শুনতেছি না, আমি হচ্ছে ক্লাসে জাস্ট গল্পটা শুনতেছি আর কি। তো গল্পগুলো ইজ ভেরি ইন্টারেস্টিং আমার কাছে লাগে। তো এখানে গল্পটা হলো এরকম যে থিওডর হার্জেল, যাকে কিনা হচ্ছে ইসরায়েলের পিতা বা ফাদার অফ ইসরায়েল বলা হয়, বা ফাদার অফ জায়নিজম বলতে পারেন। সো হি এক্সিস্টেড ইন দ্য টাইমস অফ আব্দুল হামিদ দ্য সেকেন্ড। সো আবার আমরা টাই ব্যাক করছি কার সাথে, অটোম্যানদের শেষ পাওয়ারফুল সুলতানের সাথে, আব্দুল হামিদ দ্য সেকেন্ড। তো তখন থিওডর হার্জেল একটা বই লেখা শুরু করছে অন জায়োনিজম, এবং সে হচ্ছে একটা মানে কি বলবো ফ্রান্সে একটা মিটিং করছে আর কি, যারা ইসরায়েল চায় ওদের সাথে মিটিং করে ওরা হচ্ছে একটা ইসরায়েলের পতাকাটাও আঁকাইছে। তো পতাকার হচ্ছে দুই পাশে উপরে নিচে হচ্ছে নীল কালার, মাঝখানে হচ্ছে ওদের যে সিগনেচার স্টার সেটা আর কি। তো উপরে নিচে নীল কালার বলতে ওরা হচ্ছে দুইটা নদীকে বুঝাইছে, ফিরাত নদী আর একটা প্রবাবলি নীল নদ। তো এই দুইয়ের মাঝখানের যে ভূমি সেখানে তারা হচ্ছে স্টার দিয়ে বুঝাইছে যে আমরা এখানে জায়নিস্ট ল্যান্ড হচ্ছে প্রতিষ্ঠা করতে চাই। আচ্ছা, 1 মিনিট একটু। আচ্ছা, সো তারা এখানে এই জায়নিস্ট কথা আটকে আসতেছে, না না না, আমি হচ্ছে কথা বন্ধ করছিলাম আর কি।
1 মিনিটের জন্য একটু রুমে হচ্ছে বাবা আসছিল। তো আই হোপ এখন কথা ক্লিয়ার আছে। তো তারা হচ্ছে জায়নিস্ট একটা ল্যান্ড ওই জায়গাতে, মানে তারা বানাইতে চাই জায়নিস্ট একটা স্টেট। তো এই নদী দুইটার মাঝখানে যে ল্যান্ডটা, সেটাই হচ্ছে ফিলিস্তিনের ভূমি। তো এই পতাকার মাধ্যমে তারা এটা ইন্ডিকেটই করছিল যে আমরা আসলে ওখানে ফিলিস্তিনে আমরা আমাদের সেটেলমেন্টটা আসলে করতে চাই। অ্যাজ ওরা বলে দ্যাট ল্যান্ড ওয়াজ প্রমিসড টু আস 3000 years ago। সো এটার জন্য তখন মানে ফিলিস্তিন অটোম্যানদের কন্ট্রোলে। সো এটার জন্য তারা হচ্ছে থিওডর হার্জেল, যে সে হচ্ছে অটোম্যান সুলতান আব্দুল হামিদ সেকেন্ডের কাছে একবার তাদের মিট আপ হয়েছিল, ওর কাছে আসে এবং সে বলে যে উনি অটোম্যানদের যে ঋণগুলো আছে সবগুলো সবগুলো শোধ করে দিবে, জায়নিজের পক্ষ থেকে অটোম্যানদের কেটে দিবে, ওটা দিবে। সো ইন এক্সচেঞ্জ গিভ মি এ পিস অফ ল্যান্ড ইন ফিলিস্তিন। তো তখন হচ্ছে সুলতান যেটা বলছে, দ্যাট ইজ রিয়েলি সিগনিফিকেন্ট। সুলতান সেখানে বলছে যে যেই ভূমি হচ্ছে আমার না, যেই ভূমি হচ্ছে আমার, মানে সেই মানুষগুলোর যারা অনেক রক্তের বিনিময়ে সেই ভূমিতে হয়তো পিসফুলি বসবাস করছে, সেই ভূমিটা আমি কিভাবে অন্য একজনকে সেল করব, এটা বলে সে হচ্ছে ওই থিওডর হার্জেলকে রুম থেকে বের করে দিছে। তো এবার এবার তো সে ব্যর্থ হইলো, বাট মানে হি ডিডন্ট স্টপ। সে হচ্ছে অনেক লেখালেখি করতো, মুভমেন্ট ক্রিয়েট করতো। তো করতে করতে পরে হচ্ছে বেলফোর্ট তো ডিক্লেয়ার করলোই যে ওই ভূমি ওরা পাচ্ছে। তো তারপরে হচ্ছে ইভেনচুয়ালি 1949 আর 48 সালে ইসরায়েলের ক্রিয়েশন হইলো ইউনাইটেড নেশনস এর দেওয়া বর্ডার অনুসারে। তো তারপরে স্টোরিটা পরের সেশনসে থাকবে ইনশাল্লাহ। তো জায়োনিস্টরা আগে থেকে হচ্ছে অনেক, মানে তারা অ্যাজ এ গ্রুপ অনেক ইউনাইটেড ছিল এবং অনেক পাওয়ারফুল ছিল বলতে পারেন, নট ইন্টেলিজেন্ট ছিল বলতে পারেন। তাদের আহ, মানে অ্যাজ এ গ্রুপ তারা হচ্ছে অনেক ভালো ভালো পজিশনে, বড় বড় পজিশনে ছিল। যেমন ব্যাংকিং সিস্টেম অনেকটাই জায়নিস্টরা হচ্ছে কন্ট্রোল করতো, কিংবা এখন একটু করে। তো এখন এর ইংল্যান্ডে অনেক কন্ট্রোভার্সিয়াল থিওরি যেমন আছে, তেমন অনেক ফ্যাক্টসও আছে আর কি। তো এই জন্য হচ্ছে ওদের জন্য আসলে ইংল্যান্ড কিংবা হচ্ছে কি বলে ইউকে কিংবা ফ্রান্স কিংবা এই এম্পায়ার গুলো কথাবার্তা বলছে, কারণ দেখা গেছে যে ইউনাইটেড কিংডম কিংবা ফ্রান্সেও অনেক আমলা আছে যারা কিনা জায়নিস্ট। তো তারা প্রেশারাইজ, ডিপ্লোম্যাটিক প্রেশার দিছে যে আমাদের ভূমি দাও। তো এই যে এতগুলো প্রমিস করলো, সব তো রাখা সম্ভব না। শেষ পর্যন্ত দেখা গেছে হচ্ছে এটা মিডল ইস্টে ইভেন্চুয়ালি একটা chaotic সিচুয়েশন ক্রিয়েট করছে, যেটা আজ পর্যন্ত এক্সিস্ট করে। সো এইখান থেকে আমরা বুঝি যে মিডল ইস্টের যে কনফ্লিক্ট গুলো আছে, এটার পিছনে কিন্তু একদম সেই ওয়ার্ল্ড ওয়ার 1 এর কিছু লিঙ্ক আপ কিংবা অনেক জায়গাতে ডিরেক্ট লিঙ্ক আপ আছে। তো এই 3টা ট্রিটি কি বোঝা গেছে, বা 3টা প্রমিস কি বোঝা গেছে? আচ্ছা, কে কিছু একটা লিখছে, আমি কেন জানি পড়তে পারলাম না জিনিসটা, চলে গেল। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, এই যে এখানে কি হচ্ছে মানে অটোমান সাম্রাজ্য কি ওই সময় হচ্ছে আরব বিশ্বকে অনেকটা শাসন করতো নাকি? হ্যাঁ, আরব বিশ্বকে পুরোটাই শাসন করতো অটোম্যানরা। মানে ওটা ওদেরই আর কি ল্যান্ড ছিল, মানে পুরোটা না হলেও মোর অর লেস, আমার যতটুকু মনে পড়ে। সাউদি আরেবিয়া বলেন বা ইরাক বলেন কিংবা হচ্ছে এই প্যালেস্টাইন বলেন, এই ভূমিগুলো অটোম্যানদের ছিল। ওই জন্য তো অ্যারাব অ্যারাব রিভল্টটা হয়। আর কেউ কিছু? ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। এই 3টা কনফ্লিক্টিং এগ্রিমেন্টস যে হয় সেগুলার এফেক্ট তো রাইট নাও ওয়ার্ল্ডেও আছে কিছু, রাইট? সো রাইট নাও যে এফেক্ট গুলো এক্সিস্ট করতেছে সেগুলো সম্বন্ধে যদি একটু বলতেন। ও আচ্ছা, এখন কি কি এক্সিস্ট করে? আমি ওই যে শুরুতে যে ওয়ার্ক ফ্লোটা বলছিলাম যে আমার হচ্ছে এটার পরে ধরেন ওয়ার্ল্ড ওয়ার 2, তারপরে হচ্ছে এখনকার কনফ্লিক্ট নিয়ে কথা বলা। সো ওটা নিয়ে হয়তো ডিটেলসে কথা হবে আর কি নেক্সট সেশন গুলাতে। তো এমনিতে হচ্ছে যে কনফ্লিক্ট গুলো এক্সিস্ট করে, যেমন যেমন যদি সিগনিফিকেন্ট বলি, ওইদিকে সৌদি আরেবিয়া ভার্সেস ইয়েমেন, তারপরে হচ্ছে প্যালেস্টাইন ভার্সেস ইসরায়েল, কিংবা ইরাকে হচ্ছে
ইরাকের সাথে ইউএস এর গ্যাঞ্জাম কিংবা ইরানের সাথে ইউএস এর গ্যাঞ্জাম, সবকিছু ক্যান বি টাইড ব্যাক টু দ্যাট, মানে ডিভিশন, আর্টিফিশিয়াল ডিভিশন অফ মিডল ইস্ট। তো অনেকগুলো কনফ্লিক্ট এখন এক্সিস্ট করে। মিডল ইস্টের একটা পার্ট আর কি শেষ পর্যন্ত অটোম্যানদের অংশ ছিল না, একটা দেশ, দ্যাট ইজ ইরান। তো ইরানের হচ্ছে লাস্ট মানে পাওয়ারফুল ডাইনেস্টি ছিল হচ্ছে সাফাভিদ, তাদের সাথে অটোম্যানদের গ্যাঞ্জাম ছিল, এবং ওয়ার্ল্ড ওয়ার 1 এর টাইমে ইরান ওয়াজ নিউট্রাল। সো ইরান যদিও নিউট্রাল ছিল, তারপরে ওদের ভূমিতে যুদ্ধ টুদ্ধ হয়েছে আর কি, বাট ওরা হচ্ছে নিউট্রাল থাকার চেষ্টা করছে আর কি ওদের জায়গা থেকে। আচ্ছা, সো আশা করছি মোটামুটি এটুকু ক্লিয়ার হয়েছে আর কি, যে যে তিনটা ইয়া বললাম। ওকে, সো আজকের লাস্ট স্লাইড আর কি, দ্যাট ইজ ফ্রম ট্রিটিস টু জিওগ্রাফি। তো এই যে ম্যাপ, মানে এই যে এখানে ছবিটা দেখতেছেন, ম্যাপ, গ্লোবাল ম্যাপের, এখানে হচ্ছে নীলগুলো বোঝাচ্ছে যে আনডিসপিউটেড বর্ডার, আর লালগুলো বোঝাচ্ছে যে এই বর্ডার গুলোতে মানে ডিসপিউট এক্সিস্ট করে। তো দেখেন কতগুলো বর্ডার আছে যেখানে ডিসপিউট এক্সিস্ট করে। তো এই ডিসপিউটের পিছনে এই ধরনের বড় বড় পলিটিক্যাল পাওয়ার যারা আছে ওদের হচ্ছে ভূমিকা ছিল একটা, তারা তাদের সুবিধার জন্য এমন ভাবে বর্ডারটা দিছে যাতে করে হচ্ছে ডিসপিউটটা আসলে লেগেই থাকে। তো এই 1919 থেকে 1900 মানে 23 পর্যন্ত হচ্ছে অনেকগুলো ট্রিটি হয়েছে, যেটার কারণ মাধ্যমে স্ট্র্যাটেজিক কন্ট্রোলটা নেওয়ার চেষ্টা করছিল উইনিং সাইডটা। তো এই জন্য অনেকগুলো বর্ডার দিছে তারা, বাট বর্ডার গুলো ইভেন্চুয়ালি একটা ওয়েপেনের মতোই ছিল, যাতে করে ওরা মারামারি করে এবং আমরা ওদেরকে কন্ট্রোল করতে পারি। এখানে স্ট্রেইটের কনসেপ্টটা আসে, স্ট্রেইট বা হচ্ছে প্রণালী, যেটা আমি শুরুতে আমি বলছিলাম। যেমন কোন কোন স্ট্রেইট খুবই ইম্পর্টেন্ট: বসফরাস, ডার্ডানেলস, সুয়েজ ক্যানাল, যেটা কিনা হচ্ছে আপনার মিশরে আর কি, বাব এল মানদেব, যেটাকে আমি বলছিলাম শুরুতে, কিংবা হরমুজ। তো এই প্রণালী নিয়ে সামনে আশা করি কথা হবে ইনশাল্লাহ। আহ তো এইগুলোর মাধ্যমে আসলে পৃথিবীর ইকোনমিক সিস্টেম কলাপস করে দেওয়া সম্ভব। তো কলাপস বলতে ধরেন তেল আদান প্রদানটা কমে যাবে, যেটার কারণে তেলের প্রাইস বাড়বে। আপনারা বাইরে বেরোলে দেখবেন যে এখন কত বড় লাইন পেট্রোল পাম্পের সামনে, কেন? কারণ হচ্ছে ওই হরমুজ প্রণালী হচ্ছে ইরান পার্শিয়ালি অফ রাখছে, বা অনেককে তেল দিচ্ছে না। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট, স্ট্রেটস আর ভেরি ইম্পর্টেন্ট, মানে এটা কানেক্টিং পয়েন্টস বিটুইন মহাদেশ আর কি। তো স্ট্রেট গুলো হচ্ছে এই ধরেন কনফ্লিক্ট, এই যে বর্ডার যে ডিসপিউট গুলো আছে, সেটার পাশাপাশি যখন স্ট্রেট কিংবা প্রণালী গুলো ক্যাটালিস্ট হিসেবে আসে, তখন ডিসপিউট আরো বেশি সিগনিফিকেন্ট হয়। এরপরে হচ্ছে ইনস্টেবিলিটি, 3 নম্বর পয়েন্ট যেটা লিখছি আমি, ডিজাইনের ইনস্টেবিলিটি, যে অনেক বেশি ফ্র্যাগমেন্ট করা হয়েছে বা এতগুলো ব্রোকেন প্রমিস এবং আর্টিফিশিয়াল নেশন জোর করে বলছে তোমরা একটা নেশন, বাট ভাই মানে ন্যাশনালিজম ইজ সামথিং দ্যাট কামস ফ্রম ইমোশন, তাই না? তো জোর করে একজনকে বলতেছে তুমি এখন থেকে দেশের পার্ট, তোমার আগের দেশের নাই, এটা তো মানবে না সবাই। তো এইটা থেকে আসলে কনফ্লিক্ট গুলা হয়েছে, এবং কনফ্লিক্ট গুলো এখন এক্সিস্ট করতেছে, যেটা খুবই হচ্ছে দুঃখজনক আসলে। তো লাস্ট একটা লাইন, যে দ্য গানস অফ 1918 ফেল সাইলেন্ট, দ্য কনফ্লিক্টস দে সিডেন্ট হ্যাভ নেভার স্টপড। তো কনফ্লিক্ট গুলো এখন আছে, সেগুলো নিয়ে হচ্ছে আমাদের পরবর্তী সেশন হবে। তো এই ছিল মোটামুটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 1 এর গল্প, কিংবা তারপরে ট্রিটি গুলোর গল্প, কিংবা এর পাশাপাশি হচ্ছে কিছু ইম্পর্টেন্ট প্রমিসেস যেগুলো আসলে রাখা হয় নাই, এবং সেগুলো কিভাবে মানে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডারকে শেপ করছে, এই গল্পগুলা। তো নেক্সটে চেষ্টা করব নেক্সট সেশনটা রাখার হচ্ছে এমন, যাতে করে এখান থেকে শুরু করতে পারি আমরা প্রবাবলি ওয়ার্ল্ড ওয়ার 2, সেটার ব্যাকগ্রাউন্ড, এবং তারপরে যে সিগনিফিকেন্ট যুদ্ধগুলা হয়েছে, বা স্পেসিফিক্যালি কোল্ড ওয়ার, প্রক্সি ওয়ার্স, এগুলো হচ্ছে কভার করার চেষ্টা করব। আহ, তো আই উইল থিঙ্ক যে আরো আরো বেটার ওয়ে থেকে ফ্রেম করা যায়। So, আজকের সেশনটা হচ্ছে এই পর্যন্তই। এখন হচ্ছে আপনাদের যদি ওভারঅল কোনো সেশনে কমেন্ট থাকে কিংবা কোয়েশ্চেন থাকে কিংবা সাজেশন থাকে, সেটা হচ্ছে আপনারা বলতে পারেন। আই
উড অ্যাপ্রিশিয়েট যদি আপনারা বলেন, কারণ এখন হচ্ছে অনেকে আছে, ইটস রিয়েলি গুড যে সেশনের শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে অনেক মানুষজন আছে, তো কেউ কিছু বললে ভালো হয়। আচ্ছা, কারো কিছু বলার আছে? ভাইয়া, একজন যে কোয়েশ্চেন করেছিল যে হচ্ছে এই এই যে ইভেন্টস গুলা আজকে আমরা ডিসকাস করলাম বা দেখানো হলো, এগুলা এখনের ওয়ার্ল্ড এর সাথে কি রিলেটেড নাকি বা কোনো এফেক্ট ফেলে নাকি? তো আমার মনে হয় যে হচ্ছে সবকিছু যেগুলা হয়েছে এই টাইমলাইনের মধ্যে একটা আরেকটার সাথে ইন্টারটুয়াইন্ড। একটা ইভেন্ট মিডল ইস্টে যেটা হচ্ছে, তারপরে ওয়ার্ল্ড ওয়ার 2 তে যে ইউরোপে যে ইভেন্টটা হলো, ওয়ার্ল্ড ওয়ার 1 বা ওয়ার্ল্ড ওয়ার 2, আগে পরে সবগুলা একটার আরেকটার সাথে ইন্টারটুয়াইন্ড। আর সবগুলা হওয়ার কারণে আই থিঙ্ক একটা মানে এখনের যে মডার্ন ওয়ার্ল্ড এটাকে শেপ করছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে এটাই এটাই বলার চেষ্টা করতেছিলাম এতক্ষণ থেকে, যে যে পলিটিক্যাল পাওয়ার গুলো কিভাবে হচ্ছে কনফ্লিক্ট গুলোকে আরো বেশি ট্রিগার করছে। তো এখনো এটা আসলে হিস্ট্রির একটা ইন্টারেস্টিং পার্ট। মানে এখনো হচ্ছে দেখবেন যে 2026-এর একটা প্রবলেম কি, আপনি 1916 সালের একটা ট্রিটি বা প্রমিসের সাথে টাই ব্যাক করতে পারবেন। অনেক বড় এক্সাম্পল প্যালেস্টাইন ইসরায়েল। সো অফকোর্স মানে এটাই আসলে, আপনার কথা অবশ্যই ঠিক। আচ্ছা, নো কোয়েশ্চেন, থ্যাংক ইউ। ওকে, প্লেজার। আশা করছি সেশনটা ভালো লাগছে। একজন লিখেছে, অরিজিনাল কনসেপ্ট অফ জাইনিজম কামস ফ্রম মোসেস, হ্যাজ হু রিটেন দ্য ফার্স্ট রিটেন প্রিন্সিপলস অফ কমিউনিজম ইন কনভার্সন মার্কস এন্ড এঙ্গেলস টু কমিউনিজম, হ্যাজ থিংকিং শুড হ্যাভ হোমল্যান্ড। হ্যাঁ, ঠিক আছে, মানে হিস্টোরিক্যাল এভিডেন্স তো আছেই। ওখান থেকে ধরেন থিওডর হার্জেল, যে সেও ইন্সপায়ার্ড ছিল, সেও জায়নিস্ট ছিল, সো তার নামটা সামনে আসছে বেশি, কারণ সে ডিরেক্টলি কাজ করছে এটা নিয়ে, এই জন্য আর কি। আর কেউ কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা, সো আশা করছি আর কারো কিছু বলার নাই ইয়েট। যদি কোয়েশ্চেন থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো অবশ্যই ড্রপ করতে পারবেন। আমি ট্রাই করবো হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল উত্তর দেওয়ার, আর নেক্সট সেশন গুলোর স্কেডিউল আমরা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে দিয়ে দিব গ্রুপে ইনশাল্লাহ। আর সাজেশন থাকলে অবশ্যই দিয়ে গ্রুপে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে, সালামু আলাইকুম।